রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, 7 দিনের মধ্যে আপিলের সুযোগ, রায় সন্তুষ্ট পরিবার। ফ্যাসিবাদী শাসনের শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বললেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে দক্ষতা ভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার তাগিদ। বিকেলে বসছে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। সংসদ উত্থাপন 11 জুন, পাশ হবে 20 দিনের মধ্যে। এবং বিভিন্ন সীমান্তে বিএসএফ এর অবৈধ পুশিং চেষ্টা অব্যাহত, জোরদার বিজিবি টহল, নজরদারি, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। আলোচিত শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এর রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে 5 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি 2 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারীর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আদালত। চাঞ্চল্যকর হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা হওয়ার সন্তুষ্টি জানিয়েছেন রামিসার বাবা। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে সকাল 8:30টার দিকে প্রথমে আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারের আদালতে আনা হয়। রায়ে ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। মাত্র 5 দিবসে বিচার প্রক্রিয়া শেষ করাকে ঐতিহাসিক ঘটনা বলছেন সংশ্লিষ্টরা। এদিকে খুশি সাধারণ মানুষও। তাদের প্রতিক্রিয়া জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, যেমনটাই বলছিলাম, মাত্র 5 দিবসে এর বিচার প্রক্রিয়া কার্যকর হয়েছে। রায় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। আলোচিত যে রামিসা হত্যা মামলা, সেই রামিসা হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে মূলত বেলা 11:30টার দিকে যে মহানগর দায়রা জজ আদালতের যে বিচারক ছিল, সেই বিচারক কিন্তু মাসরুর সালেহিন তিনি এই ঘোষণা করে এবং এই রায়ে যে অভিযুক্ত আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করে এবং এই রায়ের মাধ্যমে কিন্তু নতুন একটি নজির কিন্তু তৈরি হয়েছে এবং মাত্র 19 কর্মদিবসের মধ্যেই কিন্তু এই যে রায়টি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সকাল থেকেই আমরা এই মহানগর দায়রা জজ আদালতে ছিলাম। এই মহানগর যে দায়রা জজ আদালত, এই দায়রা জজে এই রায়কে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু এক ধরনের উৎকণ্ঠা উত্তেজনা ছিল এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আসামিদেরকে এখানে আনা হয় এবং বিপুল পরিমাণে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এখানে মোতায়েন করা হয়। এছাড়াও কিন্তু গণমাধ্যম কর্মীদের একটা ভিড়ও কিন্তু আমরা দেখেছি এবং রায় হবার পরপরই যে আমরা সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, সেই সব সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। সাধারণ মানুষ আসলে যেমনটা বলছে যে আসলে এত অল্প সময়ের মধ্যে যে এই যে একটি ঐতিহাসিক একটি রায় ঘোষণা করলো এবং এই ঐতিহাসিক রায় ঘোষণার মধ্য দিয়ে যে বর্তমান যে নতুন সরকার, সেই নতুন সরকার কিন্তু নতুন একটি নজির তৈরি করেছে। এছাড়াও সাধারণ মানুষ কিন্তু আমাদের আরেকটি বিষয় জানিয়েছে যে এই যে রামিসা হত্যা মামলার যে রায় ঘোষণা করা হলো, এই রায় যেন খুব দ্রুত কার্যকর করা হয়, তা না হলে যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের যে আস্থা, সেই আস্থা কিন্তু হারিয়ে যাবে এবং সেই যে আস্থা, সেই বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা, সেই আস্থা ফিরিয়ে আনতে অতি দ্রুত সাধারণ মানুষ চাচ্ছে যে অতি দ্রুত এই রায়কে কিন্তু কার্যকর যেন করা হয়। এর আগে আমরা যদি বলি যে সাধারণ মানুষ আরও যে বিষয়গুলো আমাদেরকে বলেছিল যে এর আগে বাংলাদেশে আরও বেশ অসংখ্য আলোচিত ঘটনা ঘটেছে এবং বেশ কিছু
ধর্ষণের ঘটনা ঘটেছে সেই সমস্ত ধর্ষণের ঘটনা কিন্তু একের পর একে কিন্তু ঝুলে গিয়েছে। এবং এই যে মহানগর যে দায়রা জজ আদালত, সেই মহানগর দায়রা জজ আদালতের যে এখান থেকে আসলে রায় ঘোষণা করা হলো, এখান থেকে রায় ঘোষণা করার পরও যেন সেটি যেন যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টে যেন এটি কোনো ধরনের চেঞ্জ না করা হয় এবং খুব দ্রুত যেন এই রায়টি কার্যকর করা হয়, সেই বিষয়ে কিন্তু সাধারণ মানুষরা আমাদেরকে সবসময় জানিয়েছে। এছাড়া যে আমরা রামিসার যে বাবা রয়েছে, সেই রামিসার বাবার সাথেও কথা বলেছিলাম যে এবং তার পরিবারের সাথে কথা বলেছিলাম। রামিসার বাবা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে এই যে 19 দিনের মাথায় যে শিশু রামিসা হত্যার যে রায় দেওয়া হলো, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয় এবং রায়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছে। এবং এই যে রায়ের মাধ্যমে যেন বিচার ব্যবস্থার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ফিরিয়ে আনা হয়। এবং তিনি আরেকটু প্রত্যাশা করেছে যে আর কারো যেন বাবার সন্তান যেন এভাবে নৃশংসভাবে হত্যা না হয়, সেই বিষয়ে কিন্তু তিনি কাম্য করছে। তো সোনিয়া, এই ছিল মহানগর দায়রা জজ আদালতের সামনে থেকে রামিসা হত্যা মামলার রায়ের সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেকজন সহকর্মী এমদাদুল হক খান। আমরা চলে যাচ্ছি তার কাছে। এমদাদ, আমরা কিছুক্ষণ আগে নাজমুলের কাছ থেকে শুনছিলাম, এখন আপনার কাছে জানতে চাই রায়ের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ সহ সার্বিক কি চিত্র আপনার কাছে আছে, জানাবেন। ওটা বলতেছি ও ঘটনা হয়েছে এমদাদ তাই লাইভ যায় না উনারে কানেক্ট করে আপনি প্রথমে আমার না গেলে তো সমাজে এ ধরনের অপরাধ প্রবণতা বাড়তে পারবে। তো তাই সেই ক্ষেত্রে তাদেরকে সাজা না দেওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত বলে তিনি আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন। তো এই রায়ে সবাই এখানে শত শত মানুষ জনতা এসেছেন, তারাও এই রায়ে প্রত্যাশা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা ছিলেন তারাও এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা আশা করেন যে অতি দ্রুত এই রায় যেন কার্যকর করা হয়। এছাড়া রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ আমাদের জানিয়েছেন যে যেহেতু আসামিরা দোষ স্বীকার করেছেন, তো সেই ক্ষেত্রে তাদের ন্যায় বিচার হয়েছে, তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে এটা ন্যায়সঙ্গত। তো এ বিষয়ে তার কোনো ধরনের আপত্তি নেই, এ বিষয়টি জানিয়েছেন। এছাড়া রামিসার বাবা বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট, তো এবং এই রায়টা তারা দ্রুত কার্যকর চান, এ বিষয়েও আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে গত 19 মে এই রামিসা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং মাত্র 20 দিনের ভিতরে এই মামলার রায় ঘোষণা করা হলো। এটি একটি নজিরবিহীন ঘটনা বিচার ব্যবস্থায় এবং সাধারণ মানুষও এটাকে সাধুবাদ জানাচ্ছেন। আপনারা জানেন যে রামিসা নৃশংস হত্যাকাণ্ডটি শুধু একটি পরিবারের স্বপ্নভঙ্গ নয়, এটি সমাজের বুকে এক বড় ধরনের ক্ষত। সবাই আশা করে যে এরকম আরো যেসব ধর্ষণের ঘটনা ঘটে দ্রুত যেন সে বিষয়ে এই মামলাগুলো দ্রুত কার্যকর করা হয়। তো এর আগে আসিয়ার ঘটনা ঘটেছে, সে মামলা দ্রুত রায় হলেও পরবর্তীতে উচ্চ আদালতে গিয়ে সেই রায় কার্যকর হতে সময় লাগছে। এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিচার ব্যবস্থার প্রতি মানুষ চায় যে দ্রুত যেন বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকর করা হয়। এমদাদ, আপনাকে ধন্যবাদ। এদিকে হাইকোর্টে ডেথ রেফারেন্স আসা মাত্রই রামিসা ধর্ষণ হত্যা মামলায় রায় কার্যকরে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বিচারিক প্রক্রিয়াটা নিম্ন আদালতে হলেও আলটিমেটলি আপিল প্রক্রিয়া যদি বাদীপক্ষ করলে তো করলো, যদি না করে তাহলে এটা কিন্তু রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসবে। কারণ আমাদের বিচারের যে প্রক্রিয়া সেখানে নিম্ন আদালত কর্তৃক আজকে প্রদত্ত রায় কিন্তু তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত নিম্ন আদালত এবং বিচারিক আদালত, নিম্ন আদালত বলাতে বিচারিক আদালত যতক্ষণ পর্যন্ত এই রেফারেন্সটি হাইকোর্টে পাঠাবেন এবং হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত সেটি মৃত্যুদণ্ডটা সুনিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হবে না।
মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে সমাবেশে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে 10 আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ নতুন এই দিন ধার্য করেন। একই ট্রাইব্যুনালে 2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়ি জঙ্গি আখ্যা দিয়ে 9 জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। সকালে এসব মামলায় গ্রেফতারকৃতদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এই বিষয়ে আরো জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। আমরা চলে যাচ্ছি তার কাছে। ট্রাইব্যুনালে মামলাগুলোর সবশেষ কি পরিস্থিতি আপনি দেখছেন, মুদাসসির জানাবেন? এই হাইকোর্টের বিষয়টা একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু একটি ব্রিফ হয়েছে এবং যে বিষয়টা হচ্ছে আজ কয়েকদিন আগে যে 8 দিন হাসপাতালে 6 শিশুর যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে, এই ঘটনা নিয়ে কিন্তু একটি রিট দায়ের করা হয়েছে। তাতে কিন্তু 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে, এবং একই সঙ্গে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে সেই রিটে। তো সেই রিটটি দায়ের হয়েছে, এই বিষয় সংক্রান্ত একটি ব্রিফ হয়েছে। তার আগে কিন্তু ব্রিফ করেছেন অ্যাটর্নি জেনারেল। যেমনটি জানেন যে অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা মামলার বিষয় নিয়ে কথা বলেছেন, ডেথ রেফারেন্সের বিষয়ে হাইকোর্টে আসা মাত্রই তিনি দ্রুততম শুনানির জন্য তিনি কাজ করবেন। একই সঙ্গে তিনি একটি বিষয় কিন্তু তিনি স্বীকার করেছেন যে হাইকোর্টের যে আপিল বিভাগে যে নারী ও শিশু নির্যাতনের জন্য যতগুলো যে মামলা রায় হয়েছে তা কার্যকরের জন্য কিন্তু আসলে যে একটি আলাদা বেঞ্চ দরকার, সেটি কিন্তু তিনি বিষয়টি প্রয়োজনীয়তার কথা বলেছেন। তো এই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং একই সঙ্গে কিন্তু একটি বিষয় কিন্তু তিনি নিশ্চিত করে বলেছেন যে রামিসা হত্যা সহ অন্যান্য যতগুলো যে বিচারিক কার্যক্রম রয়েছে তা হাইকোর্টে আসার পর দ্রুততম সময় হওয়ার চেয়েও সঠিক প্রক্রিয়া হওয়াটা কিন্তু জরুরি বলে তিনি বক্তব্য। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য চলে যাচ্ছি পরের সংবাদে। 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষার বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। দক্ষতা ভিত্তিক শিক্ষা ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। ফলে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে আরো প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী করতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ বাধ্যতামূলক করা সম্ভবত এখন সময়ের দাবি। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়তে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা ও সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। আমরা ধৈর্যের সাথে যদি এগিয়ে যেতে পারি তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা এটি করতে সক্ষম হব। 3 দিনের সফরে রাশিয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন। আগামী 9 জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সফরে ঢাকা মস্কো দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব পাবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ সঙ্গে বৈঠকে 2 দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ বিকেল ৩টায় এই অধিবেশন শুরু হবে। আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রস্তাবন উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাশ হবে। আরও জানাচ্ছেন তাহসিন তার। বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে রবিবার বিকেল ৩টায় এই সংসদীয় অধিবেশন শুরু হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্ন উত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি। মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাশ করার কার্যক্রম শেষ হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হবে। পরদিন থেকে নতুন বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ৩০ জুন হবে বাজেট পাশ। এই জন্য সংসদ কার্যক্রম দুই বেলা হতে পারে। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের আকার হতে পারে ৯,৩০,০০০ কোটি টাকা। বছর জুড়ে সরকারি ব্যয়ের এই বড় পরিকল্পনায় রাজস্ব খাত থেকে আয় ধরা হতে পারে ৬,৯৫,০০০ কোটি টাকা। ফলে ঘাটতি থাকবে ২,৩৫,০০০ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ৪ ভাগের ১ ভাগ। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৬.৫%। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৭.৫%। তাহসিন তারিন, মোহনা সংবাদ, ঢাকা। মেহেরপুরের গাংনী সীমান্তে নারী শিশুসহ ৬ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীদের প্রতিরোধের মুখে রবিবার ভোরে সীমান্তের ১৪০ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ। পশ্চিম ঠেকাতে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় তৎপর রয়েছে বিজিবি। জনসম্পৃক্ততায় সীমান্ত জনপদে রাতের বেলায় মাইকিং করতে দেখা যায়। পাশাপাশি সীমান্তে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সাথে নিয়ে সীমান্ত টহল জোরদার করা হয়েছে। শনিবার রাতে সীমান্ত জুড়ে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। সেই সঙ্গে সীমান্ত জনপদের লোকজনকে পুশিনের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন বিজিবি। চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। সকাল ৯:৩০টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড় এলাকার একটি লেভেল ক্রসিং গেটে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা চট্টগ্রাম রেলপথ সাময়িকভাবে বন্ধ থাকলেও উদ্ধার কার্যক্রম শেষে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঝিনাইদহের ছাবদারপুর ও রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ভোর ৬:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্যোগ পরিত্যক্ত থাকার পর অবশেষে চালু হলো সিরাজগঞ্জের মির্জা মুরাজ্জামান পৌর বাস টার্মিনাল। সম্প্রতি মোহনা টেলিভিশনে এই সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। দ্রুত সংস্কার কাজ শেষ করে মাত্র ২৫ দিনের মাথায় চালু করা হয়েছে টার্মিনালটি। আশরাফুল ইসলাম জয়ের তথ্যচিত্র আরও জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জ শহরের যানজট নিরসন আর আধুনিক পরিবহন সেবা চালুর লক্ষ্যে ২০০৩ সালে প্রায় ২,১৫,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত হয় পৌর বাস টার্মিনাল। টার্মিনালটি উদ্বোধনের পর মাত্র ৩ মাস সচল ছিল। এরপর ২৩ বছর ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কোটি টাকার এই সরকারি স্থাপনা। এই জনদুর্ভোগ নিয়ে গত ৯ মে মোহনা টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। সংবাদটি নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেন স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মাত্র ২৫ দিনের তৎপরতায় সংস্কার করে অবশেষে সচল করা হলো টার্মিনালটি। বিগত দিন হলো বাস টার্মিনালটা বন্ধ ছিল, আগুন মন্ত্রী সাহেব উঠা এবং সহযোগিতা করে জেলা প্রশাসন শহরের যানজট কারণে বাস স্ট্যান্ড চালু এখন বর্তমান হয়েছে। সিরাজগঞ্জে যে মিরপুর বাস স্ট্যান্ডের হওয়ার জন্য আমাদের যে কতটা সৌভাগ্য, যেহেতু এই যে রাস্তায় যানজট নাই, তারপর কোনো মানে বিরক্ত হয় না মানুষজন, যাত্রীদের জন্য এখন সুবিধা হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সুযোগ্য জেলা প্রশাসক একটা উদ্যোগ নিয়ে মিরপুর পৌর বাস টার্মিনাল চালু করার উদ্যোগ নেয়। টার্মিনালটি চালু হওয়ায় সিরাজগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমেছে। তবে এই উদ্যোগকে স্থায়ী রূপ দিতে যাত্রীদের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক। মোহনা টেলিভিশন আমাদের দৃষ্টিতে নিয়ে আসলো
তখন আমরা এটা বারবার ভিজিট করলাম, আমরা কয়েক দফা সভা করে সবার সম্মতি নিয়ে মির্জা মুরাদুজ্জামান মিরপুর বাস টার্মিনালটি চালু করেছি। যানজট পরিস্থিতি যাতে উন্নত হয়, শহরের মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। সিরাজগঞ্জ শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সব ধরনের দূরপাল্লার যানবাহন শহরের বাইরে রাখার পরিকল্পনার কথা জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আমি চেষ্টা করতেছি সিরাজগঞ্জ শহর একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং শৃঙ্খলাবদ্ধ শহর। সেই জন্য বাস স্ট্যান্ড, তারপরে তোমার ট্রাক স্ট্যান্ড সব আমি শহর থেকে বের করে নিয়ে আসতেছি। মানুষ শহর থেকে এসে এখান থেকে চলে যাবে। শত কোটি টাকার সরকারি সম্পদ রক্ষা আর জনদুর্ভোগ লাঘবে মোহনা টেলিভিশনের প্রতিবেদন এবং প্রশাসনের এমন দ্রুত উদ্যোগ গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত প্রয়াসের এক দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই মনে করছেন সিরাজগঞ্জবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আমের রাজধানী রাজশাহীতে কয়েকদিন পরেই বাজারে উঠতে শুরু করবে হরেক রকম আম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলবে আম কেনাবেচা। তবে চলতি মৌসুমে ঈদের ছুটিতে এক সপ্তাহ পিছিয়ে বাজারে আম আসার সময় নির্ধারণ করা হয়েছে। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজশাহীতে আমের বাগানে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো আম। কয়েকদিনের মধ্যেই বাজারে নামতে শুরু করবে হরেক রকম আম। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে উঠবে জেলার আম বাজারগুলো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাজারে আনা হবে নানা জাতের সুস্বাদু আম। এইসব আম দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতারা নিয়ে যাবেন নিজেদের জেলায়। বর্তমানে গুটি জাতের কিছু আম বাজারে এলেও তা পর্যাপ্ত নয়। তবে আর 2-3 দিনের মধ্যেই বাজারে পর্যায়ক্রমে সকল জাতের আম নামতে শুরু করবে। এই লক্ষ্যে আম বাজারজাত করতে প্রস্তুতি নিচ্ছেন আম চাষিরা। আমটা নামাতে গেলে আমাদের এখনো 5-7 দিন বা 10 দিন দেরি হয়েছে। আপনার কেন এখন সব আপনার গৃহস্থ কৃষি যারা আপনার কাজ করে তারা এখন আপনার ঈদের ছুটিতে গেছে, আপনার পরিবহন বন্ধ আছে। আমের বাজার এখন পর্যন্ত সঠিক আমরা করতে পারছি না, আশঙ্কা করতে পারছি না যে আসলে কি বাজার হবে। ফুল বাজার না লাগলে বাজারের পরিস্থিতি আমাদের বলা যায় না, কাঁচামালের কি চাহিদা কি এটা বলা যায় না। গোপালভোগ কিছু কিছু জায়গাতে প্যাকেটেও পাচ্ছে, সেল করছে। শিলাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পরও আমের উৎপাদন ভালো বলে মনে করছে কৃষি বিভাগ। ঝড় আছে, অনেক পোকার আক্রমণ আছে, অনেক কিছু বিষয়ই আছে যেটা আমের ফলনকে প্রভাবিত করে। তো জাতীয় ফলনের ক্ষতি হবে এরকম সম্ভাবনা কম। তবে এখন যে আমটুকু আছে যদি আমরা পরিচর্যা ঠিকমতো করি তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জিত হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 37,487 হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,75,000 মেট্রিক টন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জরায়ু মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণ কার্যক্রমে পঞ্চমবারের মতো জরায়ু মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণ কার্যক্রমে পঞ্চমবারের মতো দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভায়া স্ক্রিনিংয়ের সফলতার পাশাপাশি হাসপাতালটিতে অন্যান্য রোগের সেবার মান আগের চেয়েও বেড়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 31 থেকে 50 শয্যায় উন্নীত হলেও একটা সময় এই হাসপাতালে সেবার মান নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ ছিল না। চিকিৎসক সংকট, অনিয়ম আর অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছিল চিকিৎসা সেবা। তবে চিকিৎসকদের সেবার মানসিকতায় পাল্টে যাচ্ছে দৃশ্যপট। চিকিৎসক সংকট দূর করা, ডিজিটাল হাজিরা মেশিন সচল করা এবং ইনডোরের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা সহ নানা উদ্যোগের ফলে হাসপাতালটি ফিরে পায় প্রাণচঞ্চলতা। হাসপাতালটির সবচেয়ে বড় সাফল্য এসেছে জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে। নারীদের বিনামূল্যে ভায়া স্ক্রিনিং পরীক্ষা, পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা দিয়ে অনন্য নজির গড়েছে এই কমপ্লেক্স, যা স্বীকৃতিস্বরূপ জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে এই হাসপাতালটি। এ নিয়ে পঞ্চমবারের মতো এই গৌরব অর্জন করল কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনেক সেবা করে, অনেক ভালো ওষুধ দেয় এবং সেবাও করে এবং ইনিরাও ভালো। জরায়ের সমস্যা আগে যে চিকিৎসা পাইতাম এখন তার থেকে উন্নত মান চিকিৎসা, ঔষধপত্র সেবা মানে অনেক ভালো। এখানে তুলনামূলক একটু ভায়া পজিটিভ কম, কারণ আমাদের এখানে কলপোস্কোপি হয়
ওইটা আমরা ডায়াগনোসিস এখানে আল্লাহর রহমতে করতে পারি, এই জন্য ভাই একটু পজিটিভ কম আসে। মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা, নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের নিরলস ও আন্তরিক প্রচেষ্টার ফলে এই গৌরবময় সাফল্য ধরে রাখা সম্ভব হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। ডাক্তার সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরে আমরা ইনডোরে 24 ঘন্টা ডাক্তারের ওভাবে আমরা রোস্টারে আমরা রাখছি এখন, এবং তাতে রোগীরা সকালে এবং বিকালে রাউন্ড, এবং তার সাথে সাথে সার্বক্ষণিক ডাক্তার থাকার কারণে ইনডোরের রোগী সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। সেবামূলক এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা কালিয়াকৈরবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এক নজিরবিহীন মোড় নিয়েছে। আলোচনার পথ খোলা রেখেও ইরানি সম্পদের উপর আগ্রাসী অর্থনৈতিক থাবা বসানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রাশিয়ার সঙ্গে গোপন সামরিক চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশসীমা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি পাকাপোক্ত করার চেষ্টা করছে তেহরান। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র, যদিও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। সম্প্রতি এনবিসি নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি নেতারা নিজেদের অবস্থানে অত্যন্ত দৃঢ় এবং গর্বিত, আর সে কারণেই সমঝোতায় পৌঁছাতে সময় লাগছে। এদিকে মধ্যপ্রাচ্যের মিত্রদের সুরক্ষায় এক নজিরবিহীন অর্থনৈতিক চাল চালছে ওয়াশিংটন। বিভিন্ন হামলায় ক্ষতিগ্রস্ত পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর পুনর্গঠনে বাজেয়াপ্ত করা ইরানি সম্পদ ব্যবহারের একটি নতুন কর্মসূচি চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের উদ্যোগে নেয়া এই পরিকল্পনাকে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সম্পূর্ণ নতুন এবং আগ্রাসী কৌশল হিসেবে দেখছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে রাশিয়ার কিছু গোপন প্রতিরক্ষা চুক্তি ফাঁস হওয়ার চাঞ্চল্যকর নথি অনুযায়ী ইরান তাদের ভবিষ্যৎ Su-35 যুদ্ধ বিমান বহরের জন্য রাশিয়ার কাছ থেকে পেতে যাচ্ছে এক বিশাল ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। সামরিক বিশেষজ্ঞদের মতে এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের আকাশ সীমার শক্তির ভারসাম্য সম্পূর্ণ নতুন করে পুনর্নির্ধারণ হতে পারে। তেহরান ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ও লেখক আলী আকবর দারেইনি বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান তেল রপ্তানি করতে না পারলে এই অঞ্চলের কাউকেই নির্বিঘ্নে তেল রপ্তানি করতে দেয়া হবে না, যা প্রকারান্তরে বিশ্ববাজারে জ্বালানি বিপর্যয়ের এক প্রচ্ছন্ন হুমকি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল 10টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে পরিচালক পদে বিজয়ী হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন। বিসিবিতে মোট 25টি পরিচালক পদের মধ্যে 10টি ইতিমধ্যে কার্যকরভাবে নির্ধারিত হয়ে গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 8 জন পরিচালক নির্বাচিত হয়েছেন এবং আরও 2 জন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত হবেন। দর্শক, বিসিবি নির্বাচন নিয়ে আরো জানাতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আলাউদ্দিন। আমরা চলে যাচ্ছি তার কাছে। রাজু, ভোট গ্রহণের চিত্র কেমন দেখছেন আপনি, জানাবেন? ধন্যবাদ সোনিয়া। যেমনটি বলছিলেন, বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু হয় টানা বিকাল 4টা পর্যন্ত ভোট চলবে। বিসিবির নির্বাচনে তেমন কোনো উত্তাপ নেই। এদিনে সকাল থেকে তার রেস বোঝা যাচ্ছে। প্রথম ভোটটি হয় 35 মিনিট পর। ভোট কেন্দ্রের উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এলাকা মিরপুর স্টেডিয়ামের আশপাশ এলাকাতে বেশ পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি বিজিবিও আছে। এরই মধ্যে কাউন্সিলররা এসে তাদের ভোট প্রয়োগ করছে। আমরা এর মধ্যে খবর পেয়েছি তামিম ইকবাল উনি ভোট দিয়েছেন। পাশাপাশি এছাড়া ঢাকার বাইরের থেকেও যারা এসছেন তারাও অলরেডি ভোট দিয়েছেন। বিজেপিতে মোট 25টি পরিচালনা পর্ষদে 10টি ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছেন। বাকি 2 জন ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হবেন।
অর্থাৎ আজকে নির্বাচনে 15 জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সিলেট বিভাগে একজন নির্বাচিত হয়ে গেছেন, যিনি নাম আব্দুল কাইয়ুম। বগুড়া জেলা থেকে মীর শাক হোসেন সীমান্ত, ঠাকুরগাঁ জেলা থেকে মীর ফয়সাল আমিন তারা অলরেডি নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমরা এর মধ্যে এখানে এসে যা দেখতে পারলাম যে ভোট সুস্থ হচ্ছে এবং বিসিবিও সেটা জানি। বিভিন্ন জায়গা থেকে এসে কাউন্সিলররা ভোট দিচ্ছেন এবং বিকেল 4টা পর্যন্ত টানা ভোট চলবে। সন্ধ্যা 6টা নাগাদ রেজাল্ট জানা যাবে কে হচ্ছেন আগামী সভাপতি, বিসিবি সভাপতি। সোনিয়া। রাজু, আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। রামেসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, 7 দিনের মধ্যে আপিলের সুযোগ, রায় সন্তুষ্ট পরিবার। ফ্যাসিবাদী শাসনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস বললেন প্রধানমন্ত্রী, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্ব দেওয়ার তাগিদ। বিকেলে বসছে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন, সংসদে উত্থাপন 11 জুন, পাশ হবে 20 দিনের মধ্যে। এবং বিভিন্ন সীমান্তে বিএসএফ এর অবৈধ পুশিং চেষ্টা অব্যাহত, জোরদার বিজিবি টহল, নজরদারি, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।